প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের তড়িতের চুম্বক ক্রিয়ার দুইটি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থীরা, এখানে একটা উদ্দীপকের প্রশ্ন দেওয়া আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 600 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 30 এবং প্রবাহ 5 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। মোটরটি 200 কেজি ভরের পানি 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে। ক মার্কের প্রশ্ন তোমার বলছে তড়িৎ মোটর কাকে বলে। খ মার্কের প্রশ্ন বলছে ইলেকট্রন আসক্তির ভিন্নতাই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ ব্যাখ্যা করো। গ মার্কের প্রশ্ন বলছে তোমার ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। গ মার্কের প্রশ্ন বলছে তোমার উল্লেখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটির উপযোগী কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমরা শিখব তড়িৎ মোটর কাকে বলে। তড়িৎ মোটর বলতে বোঝায় কোনো তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করাকে তড়িৎ মোটর বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আবার সংজ্ঞাটা যদি আমি বলি একটু শুনবে, যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তড়িৎ মোটর বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব ইলেকট্রন আসক্তির ভিন্নতাই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাধারণত পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয় পরমাণুর তড়িৎ নিরপেক্ষ হয়, কিন্তু দুইটি বস্তুর মধ্যে পারস্পরিক সংঘর্ষণের ফলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তুর ধনাত্মক আধানে আহিত হয়, অর্থাৎ ওই বস্তুর মধ্যে স্থির তড়িতের উদ্ভব ঘটে। অতএব বলা যায় যে ইলেকট্রন আসক্তি ভিন্নতাই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ মার্কের প্রশ্ন ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো তা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি কি দেওয়া আছে তা লিখব। যে দেওয়া আছে তোমার লিখব প্রথমে যে গৌণকুণ্ডলীর প্রবাহ, গৌণকুণ্ডলীর প্রবাহ, গৌণকুণ্ডলীর প্রবাহকে তোমার I সাফিক্স S দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তারপরে তোমার লিখব আমরা যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যাকে তোমার N সাফিক্স S দ্বারা প্রকাশ করা হয়। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে তোমার 30। তারপরে লিখব তোমার যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, তোমার I সাফিক্স P ইকুয়াল টু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আমরা বাইর করব মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে তোমার N সাফিক্স P দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা লিখব আমরা জানি তোমার NP/NS ইকুয়াল টু
আইএস বাই আইপি, বা তোমার আমরা তো এনপির মান বাই করতে যাচ্ছি, এনপি ইকুয়াল এনএস এর মান আছে তোমার 30 ইকুয়াল টু আইএস এর মান আছে তোমার 5 আর তোমার আইপি মান আছে 2। সুতরাং তোমার ক্যালকুলেশন করলে এনপির মান হবে 75। এটা তোমার অ্যান্সার। যেহেতু পাক সংখ্যার কোনো একক নাই তাই 75 হবে তোমার অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা গ মার্কের প্রশ্ন সমাধান হয়ে গেল। শিক্ষার্থীরা এখন আমরা গ মার্কের অর্থাৎ উল্লেখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতবাদ এই প্রশ্ন সলিউশন করব। তাহলে আমরা কি কি দেওয়া আছে আগে লিখি। দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ অর্থাৎ তোমার বিপি বি সাফিক্স পি অথবা ই সাফিক্স পি কিলো দেওয়া আছে 600 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ অর্থাৎ আইপি কিলো দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। গৌণকুণ্ডলী পাক সংখ্যা এবং প্রবাহ মান দেওয়া আছে। তোমার ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। মোটরটির 200 কেজি ভরের পানি 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে। তাহলে আমরা শিক্ষার্থীরা লিখি, দেওয়া আছে পানির ভর m ইকুয়াল 200 কেজি। তোমার সময় t ইকুয়াল 98 সেকেন্ড। উচ্চতা তোমার s ইকুয়াল 30 মিটার। আমরা তোমার অভিকর্ষজ ত্বরণের একটা মান মুখস্থ জানি। অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা প্রথমে তোমার মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করে নিব। যে মোটরের কার্যকর ক্ষমতা P ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি তোমার P ইকুয়াল mgh/t। তোমার m এর মান 200, g এর মান 9.8 আর 30, সময় হচ্ছে 98। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 600। ক্ষমতা যেহেতু ওয়াট লিখলাম ওয়াট। এখন আমরা ধরলাম যে প্রদত্ত ক্ষমতা পি প্রাইম, মোটরের প্রদত্ত ক্ষমতা ধরলাম তোমার পি প্রাইম। তোমার এখানে কর্মদক্ষতাও আছে। আমরা জানি কর্মদক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা এটা ইকুয়াল টু তোমার 50%। তাহলে এখানে মোটরের প্রদত্ত ক্ষমতা আমরা নির্ণয় করতে পারি। যেহেতু পি এর মান মোটরের কার্যকর ক্ষমতা দেওয়া আছে, তাহলে আমরা উপরের অংশটুকু একটু মুছবো। আমরা সূত্র লিখে নিয়ে আগে যে আমরা জানি তোমার ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম, অর্থাৎ মোটরের কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। শিক্ষার্থী বন্ধুরা, এখন এখান থেকে লিখতে পারি যে বা পি প্রাইম ইকুয়াল তোমার যে পি প্রাইম ইকুয়াল লিখতে পারি পি বাই
ইটা ইন্টু 100%। তাহলে পি এর মান, মোটরের কার্যকর ক্ষমতা পেয়েছি আমরা 600, ইটার মান আছে তোমার 50% ইন্টু 100%। এটাকে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো তোমার 1200। যেহেতু ক্ষমতার একক ওয়াট, তাই আমি ওয়াট লিখলাম। এখন আমি ট্রান্সফরমারের তোমার মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করব। এখানে তোমার দেওয়া আছে, দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে তোমার বিপি ইকুয়াল 600 ভোল্ট। তোমার মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, তড়িৎ প্রবাহ তোমার IS ইকুয়াল 2 অ্যাম্পিয়ার। তাহলে মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা পিপি ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি পিপি ইকুয়াল বিপি আইপি। তাহলে তোমার বি এর মান হচ্ছে 600 টু 1200, ক্ষমতা যেহেতু ওয়াট তাই আমরা কি লিখলাম, ওয়াট লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সফরমারের ক্ষমতা ধ্রুবক থাকে বলে আউটপুট ক্ষমতা, যেহেতু আমরা জানি ট্রান্সফরমার ক্ষমতা ধ্রুবক থাকে, তাহলে আউটপুট ক্ষমতা পিএস ইকুয়াল টু হবে তোমার কত, 1200 ওয়াট। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ট্রান্সফরমারের আউটপুট ক্ষমতা এবং মোটরের প্রদত্ত ক্ষমতা সমান, যেহেতু ট্রান্সফরমারের কি আউটপুট ক্ষমতা এবং মোটরের প্রদত্ত ক্ষমতা সমান, তাই মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদ্দীপক আছে, লক্ষ্য করো। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:50, 1:50। ওই যন্ত্রের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 220 ভোল্ট। ক মার্কের প্রশ্ন বলছে সলিনয়েড কি। খ মার্কের প্রশ্ন বলছে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন। গ মার্কের প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস নির্ণয় করো। গ মার্কের প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথমে ক মার্কের প্রশ্ন সলিউশন করব। দেখো সলিনয়েড কি। সলিনয়েড হলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা কুণ্ডলী। শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো যে সলিনয়েড হলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা কুণ্ডলী। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন। দেখো, তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। অন্যদিকে তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটরের মূলনীতি প্রতিষ্ঠিত। এছাড়া মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, কিন্তু জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এই জন্য মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। শিক্ষার্থীরা, আমি আবার প্রশ্নটার সলভ করতেছি। দেখো যে তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে
কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। অন্যদিকে তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটরের মূলনীতি প্রতিষ্ঠিত। এছাড়া মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, কিন্তু জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এই জন্য মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস। ইপি বলতে বোঝায় মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আর ইএস বলতে বোঝায় গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। এই ইপি এবং ইএসের অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেখো, এখানে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে মনে করি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তোমার এনপি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ধরলাম তাহলে তোমার কি এনএস। তাহলে এখানে দেওয়া আছে তোমার যে এনপি অনুপাত এনএস 1/50, বা যদি এটাকে আমি সাধারণ একটা ক্যালকুলেশন করি যে এনপি বাই এনএস ইকুয়াল টু 1/50। তোমার বলছে উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস, অর্থাৎ গৌণ কুণ্ডলীর ইপি অনুপাত ইএস ইকুয়াল টু কি হোয়াট, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অনুপাত চেয়েছে। তা লিখো, আমরা জানি তোমার ইপি বাই ইএস ইকুয়াল এনপি বাই এনএস, বা তোমার ইপি বাই ইএস ইকুয়াল, এটার মান আমরা ক্যালকুলেশন করে আসছি 1/50। সুতরাং ইপি অনুপাত ইএস ইকুয়াল 1/50, এটাই তোমার অ্যান্সার। শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা সলভ করব উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে, অর্থাৎ আমি তোমার নির্ণয় করব মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা পিপি এবং গৌণ কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা পিএস। যদি পিপি এবং পিএস সমান হয় তাহলে আমি বলতে পারবো যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুবক। তাহলে আমি কি দেওয়া আছে এখানে লিখে আগে, যে দেওয়া আছে যে তোমার মুখ্য কুণ্ডলীর প্রবাহ, তড়িৎ প্রবাহ আইপি ইকুয়াল তোমার 5 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর তোমার ভোল্টেজও দেওয়া আছে, ভোল্টেজ অর্থাৎ তোমার ই সাফিক্স পি ইকুয়াল দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে তোমার এখানে আমি মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করে ফেলি। বৈদ্যুতিক ক্ষমতা তোমার পিপি ইকুয়াল টু, আমরা সূত্র জানি ইপি আইপি। তোমার ইপির মান হলো 220 ভোল্ট ইন্টু আইপির মান হলো 5 অ্যাম্পিয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে তোমার 1100, আর ক্ষমতার একক হলো তোমার ওয়াট, তাই ডাব্লিউ লিখলাম। তাহলে আমি মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা পেয়ে গেলাম। এখন আমি নির্ণয় করব গৌণ কুণ্ডলীর
বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে তোমার পিএস ইকুয়াল টু হচ্ছে তোমার পিএস ইকুয়াল টু হচ্ছে ইএস আইএস। তাহলে আমার এখানে দেখতে হবে কী কী দেওয়া আছে। যদি যা যা মান দেওয়া নাই আমি বের করে নিব। তাহলে আমি প্রথমে যেহেতু আইএস দেওয়া নাই তাহলে আমি আইএস বের করে নিতে পারি। যে আমরা এখানে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলী অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তোমার এনপি অনুপাত এনএস ইকুয়াল দেওয়া আছে 1:1:50 বা এনপি বাই এনএস ইকুয়াল তা লিখতে পারি 1/50। সুতরাং দিয়ে লিখব। তাহলে আমরা জানি যে তোমার ইপি বাই ইএস ইকুয়াল তোমার আইএস বাই আইপি। তারপরে আরেকটা সূত্র তোমার এখান থেকে আমি নির্ণয় করব আইএস। আরেকটা হচ্ছে তোমার ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। তাহলে এখানে তোমার ইএসটা নির্ণয় করতে পারি। তাহলে আগে আমি ইএসটা নির্ণয় করে নিই। আগে এখান থেকে আমি ইএসটা নির্ণয় করে নিই। দেখো, সুতরাং ইএস ইকুয়াল লিখতে পারি, ইএসের মান যদি নির্ণয় করি, যে ইপির মান দেওয়া আছে তোমার এখানে কত 200 বা লিখতে পারি 220, আর ইএসের মান তো যেহেতু বাইর করব, আর তোমার এটা 1/50। সুতরাং ইএস ইকুয়াল টু তোমার মানটা দাঁড়াইলো 11,000 তোমার ভোল্ট। তাহলে আমরা সেমভাবে তোমার নির্ণয় করব কি, এখন আইএস নির্ণয় করব। আমরা আগে সূত্র লিখে আসলাম যে ইপি বাই ইএস ইকুয়াল টু তোমার আইএস বাই আইপি। যদি তোমার আইএসের মান বের করতে চাই তাহলে আইএস ইকুয়াল হবে, আমি যদি এই মানটা লিখে হবে যে এখানে বা ইপির মান দেওয়া আছে কত, আমাদের ইপির মান ছিল 220, ইএসের মান পাইছি আমরা 11,000 ইকুয়াল টু আইএস তো বাইর করতে চাচ্ছি, আর আইপি এসে তোমার 5 অ্যাম্পিয়ার 5। সুতরাং ক্যালকুলেশন করলে এই মানটা পাবে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সূত্র যে আমরা জানি পিএস ইকুয়াল টু ইএস আইএস। তাহলে ইএসের মান হলো তোমার কত 11,000, আর তোমার আইএসের মান হলো 0.1। এটা ক্যালকুলেশন করলে পাবে 1100 ক্ষমতা, যেহেতু একক ওয়াট। এখন তুমি লক্ষ্য করো যে এখানে পিএস হলো তোমার 11,000 ওয়াট, পিপি হলো 11,000 ওয়াট, আর পিএস হলো তোমার কি 1100 ওয়াট। অর্থাৎ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা একই আসার কারণে তোমার মানটা হবে ধ্রুবক। তাহলে আমি বলতে পারি যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুবক থাকে।